আচ্ছা, আমরা আমাদের টপিকটা শুরু করব। হয়তো বা একটু ইন্টারেকশন হয়েছে, আমরা এখনই আমাদের টপিকটা শুরু করব। সবাই জাস্ট অ্যাটেন্ড হওয়ার জন্য আমরা আর 10টা সেকেন্ড সময় নিব। আমাদের আজকের টপিকটা হচ্ছে নানস্টের সমীকরণ। নানস্টের সমীকরণটা কীভাবে আসছে, প্লাস এর থেকে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা সবগুলো আজকে সলভ করব, ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি আমার কথাবার্তা সব কিছু ক্লিয়ার। আমি এখনই ক্লাসটা শুরু করব। একটু জাস্ট কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার কিনা। নেটওয়ার্কের একটু ইন্টারাকশন হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আমরা আজকে আমাদের ক্লাসটা চালাই যাব। ক্লাসটা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা আজকে ইলেকট্রোকেমিস্ট্রি লেকচার 5-এর মধ্যে চলে আসছি। আমাদের খুবই ইম্পর্ট্যান্ট টপিক আজকে নানস্টের সমীকরণ, এবং এই টপিকটা থেকে অবশ্যই ম্যাথ তোমার আসবে, পরীক্ষা সিকিউ কোয়েশ্চেন আসবে। ওকে, সো ক্লাসটা শুরু করে দেই। একদম প্রথমে আসি যে স্যার নানস্টের সমীকরণটা আমি শিখবো কেন? আচ্ছা, একটু খেয়াল করো তো, আমরা এতদিন পর্যন্ত যে গ্যালভানিক কোষটা পড়ে আসছি, সেই গ্যালভানিক কোষের মধ্যে আমরা একটা কোষের ইএমএফটা কীভাবে বের করছি, ঠিক আছে? অর্থাৎ ই সেলটা কীভাবে বের করছি, আমরা এভাবে বের করছি না? একটু দেখো তো, আমরা বের করেছি যে ই নট সেল ইকুয়ালসটা আমরা কীভাবে বের করেছি? এই যে ই নট আমরা বলেছি এখানে ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, ঠিক আছে? ক্যাথোড থেকে অ্যানোড আমরা বিয়োগ করেছি, এবং কী বিয়োগ করেছি? আমরা এখানে রিডাকশনটা বিয়োগ করেছি, অর্থাৎ ক্যাথোডের বিজারণ বিভবটা আর অ্যানোডের বিজারণ বিভবটা, ঠিক আছে? তাহলে ক্যাথোড থেকে অ্যানোডটা বিয়োগ করে আমরা একটা সেলের আলটিমেট আমরা কোষ বিভবটা পেয়েছি, ঠিক আছে? কিন্তু স্যার একটা জিনিস দেখেন, এই যে এখানে আমরা যে কোষ বিভবটা পেয়েছি বা এখানে আমরা যে ইলেকট্রোড পটেনশিয়াল যেগুলো ইউজ করেছি, সেগুলো সবগুলো হচ্ছে প্রমাণ অবস্থায়, স্ট্যান্ডার্ড অবস্থায়। আচ্ছা, এখন ভাই স্ট্যান্ডার্ড অবস্থা কি? আমার লাস্ট লেকচার ক্লাসগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড অবস্থাকে আমি বুঝিয়েছি। আমি ছোট্ট করে একবার লিখি, স্ট্যান্ডার্ড, ঠিক আছে? স্ট্যান্ডার্ড বা প্রমাণ অবস্থা মানে হচ্ছে এই যে আমি যে কোষ বিক্রিয়াগুলো ঘটাবো এগুলো কোথায় ঘটাবো, ঠিক আছে? আমি যদি রুমে ঘটাই, তাহলে আমার স্ট্যান্ডার্ড অবস্থা বা প্রমাণ অবস্থা মানে হচ্ছে আমার অবশ্যই টেম্পারেচার রাখতে হবে হচ্ছে রুম টেম্পারেচার মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড অথবা 298 কেলভিন, ঠিক আছে? 298 কেলভিন অথবা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমার রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রমাণ অবস্থার এটা একটা ক্রাইটেরিয়া। আচ্ছা, আর কি আছে? আর আছে হচ্ছে ভাই, আপনি যে দ্রবণের মধ্যে যে ঘনমাত্রাটা ইউজ করবেন, আমি দ্রবণ হিসেবে জিঙ্কের ক্ষেত্রে জিঙ্ক দণ্ডটা ডুবাইছিলাম জিঙ্ক সালফেটের মধ্যে, কপার দণ্ড ডুবাইছিলাম কপার সালফেটের মধ্যে। সেই যে ঘনমাত্রা বা মোলারিটি, ঠিক আছে? সেই যে ঘনমাত্রাটা, আমার ঘনমাত্রা হইতে হবে অবশ্যই কত হইতে হবে? 1 মোলার হইতে হবে। আর আমি যদি কোনো গ্যাস ইলেকট্রোড ব্যবহার করি, তাহলে ওই গ্যাসের চাপ অবশ্যই হইতে হবে কত? চাপ অবশ্যই হইতে হবে 1 বার, যেটাকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 অ্যাটমসফিয়ার বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, গ্যাস ইলেকট্রোড কী জিনিস? আমাদের সামনের লেকচার ক্লাসগুলোর মধ্যে আমি ইলেকট্রোড নিয়ে কথা বলবো, সেখানে গ্যাস ইলেকট্রোডগুলো কীভাবে কাজ করে এগুলো নিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো যদি থাকে, তখনই আমরা এই সূত্রটা ব্যবহার করি, অর্থাৎ প্রমাণ অবস্থার সূত্রটা ব্যবহার করে। কিন্তু তোমাকে যদি পরীক্ষার মধ্যে এমন কোনো ম্যাথ দিয়ে দেওয়া থাকে যে কোষ বিক্রিয়াটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটাইছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বা 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তখন কি তুমি এই সূত্র ইউজ করতে পারবে? তখন তুমি এই সূত্র ইউজ করতে পারবে না। তখন তোমার কি করতে হবে? তখন তোমার নানস্টের সমীকরণের সূত্রটা ব্যবহার করতে হবে। অথবা ধরো তোমার কোনো ম্যাথ তোমাকে দেওয়া হয়েছে যে কোনো একটা কোষ বিক্রিয়া 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘটাইছে, কিন্তু তোমার যে দ্রবণটা ব্যবহার করছে, মানে হচ্ছে আমি যদি ছোট্ট করে জায়গায় যদি লিখি, দেখো তো, আমরা দেখাইছিলাম না জিঙ্ক থেকে হয়েছিল কত? জিঙ্ক সালফেট হয়েছিল, ঠিক আছে? এখানে সাধারণত আমরা 1 মোলার দিয়ে করেছিলাম, বাট এখানে তোমাকে যদি 0.1 মোলার দিয়ে দেয়, এরপর হচ্ছে এই যে
কপার 2+ থেকে হয়েছে কপার, ঠিক আছে, এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নেই, ধরো এটা আগের মতো 1 মোলারই আছে। তাহলে দেখো এই পুরা কোষ উপস্থাপনটার মধ্যে জিঙ্ক সালফেট হচ্ছে 0.1 মোলার, কিন্তু আমি এই কোষ বিক্রিয়াটা ঘটাইছি কিসের মধ্যে, আমি রুম টেম্পারেচার অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঘটাইছি। তার মানে এই ক্রাইটেরিয়াটা আমার ফিল আপ আছে, কিন্তু আমার এই যে ঘনমাত্রা দুইটাই যে 1 মোলার হইতে হবে এই ক্রাইটেরিয়াটা কিন্তু ফিল আপ হয় না, অর্থাৎ জিঙ্ক সালফেট হয়ে গিয়েছে কত 0.1 মোলার। তাহলে এই যে এই অবস্থায়ও আমি এই প্রমাণ অবস্থা সূত্রটা ব্যবহার করতে পারবো না, আমার অবশ্যই ব্যবহার করতে হবে নানস্টের সমীকরণ। তাহলে আশা করি তোমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা নানস্টের সমীকরণটা আমাদের কেন ব্যবহার করতে হচ্ছে। চলো এখন আসি নানস্টের সমীকরণটা আমরা একটু প্রমাণ করব, ঠিক আছে, নানস্টের সমীকরণটা প্রমাণ করব। আচ্ছা আসি একটু খেয়াল করে নানস্টের সমীকরণ, এই নানস্টের সমীকরণটা বুঝতে হলে আমাদের প্রথমে ছোট্ট একটা টপিক জানতে হবে, সেটা হচ্ছে আমাদের গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন, গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন, গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন, যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল জি দ্বারা, ঠিক আছে, গিবস ফ্রি এনার্জি বা মুক্ত শক্তির পরিবর্তন যেটাকে আমরা প্রকাশ করি ডেল জি দ্বারা। আচ্ছা এই জিনিসটা কি, আচ্ছা এই জিনিসটা বোঝার আগে আমি একটু ছোট্ট করে বলি যে প্রথমত আমাদের একটা জিনিস জানতে হবে যে সিস্টেম জিনিসটা কি, ঠিক আছে। এই সিস্টেম জিনিসটা মেইনলি তোমরা পদার্থবিজ্ঞানের তাপগতিবিদ্যা চ্যাপ্টারের মধ্যে ভালো করে পড়বে। সো আমি এখানে যেহেতু কেমিস্ট্রির মধ্যে আমাদের একটু জানা লাগতেছে, আমরা জাস্ট এর একটু বেসিক ছোট্ট করে একটু জিনিসটা বলবো। দেখো সিস্টেম জিনিসটা হচ্ছে একটা সিস্টেম কি, আমি এখানে ছোট্ট করে একটা উদাহরণ দিই। আমার দেখো আমরা এই যে আমরা যে গ্যালভানিক কোষটা আঁকছি, ঠিক আছে, এই যে গ্যালভানিক কোষ, এটা একটা হচ্ছে আমার পাত্র, এই পাত্রের মধ্যে কি আছে, এই পাত্রের মধ্যে আমার দ্রবণ আছে, ঠিক আছে, ধরো এটা জিঙ্ক সালফেট হইতে পারে, ঠিক আছে, জিঙ্ক সালফেট হতে পারে, এবং এর মধ্যে আমি এটা কি ডুবাইলাম, একটা হচ্ছে এখানে দণ্ড ডুবাইলাম, ঠিক আছে। তাহলে চিন্তা করো এই যে আমার দণ্ডটা যখন আমি এই দ্রবণের মধ্যে ডুবাইলাম, এই দণ্ড আর দ্রবণের মধ্যে এক ধরনের এখানে বিভব ক্রিয়েট হয়, এক ধরনের পটেনশিয়াল ক্রিয়েট হয়, অর্থাৎ আমি যখন এটার সাথে ওয়্যার যুক্ত করে দেব তখন আলটিমেটলি এখানে একটা বিক্রিয়া ঘটে। তাহলে একটা সিস্টেম হইতে হলে একটা সিস্টেমের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে ঘটনা, ঠিক আছে, একটা হচ্ছে ঘটনা হইতে হবে, আরেকটা হচ্ছে ঘটনা, আরেকটা হচ্ছে স্থান। ওকে, তাহলে এখন ঘটনা জিনিসটা কি, এই যে আমার এখানে যে ইলেকট্রোড আর তার দ্রবণের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়াটা ঘটতেছে, রাসায়নিক বিক্রিয়া এটা একটা ঘটনা, ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়াটা ঘটতেছে এটা একটা ঘটনা। আর এই যে রাসায়নিক বিক্রিয়াটা আমার একটা নির্দিষ্ট একটা জায়গা জুড়ে হচ্ছে, তাহলে খেয়াল করো একটা ঘটনা এই ক্ষেত্রে কোনটা রাসায়নিক বিক্রিয়া এবং সেটা একটা নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ আছে, এই দুইটা জিনিসকে আমরা একসাথে বলতে পারি কি, আমরা বলতে পারি হচ্ছে একটা সিস্টেম। ওকে, তাহলে এই যে দেখো এই জায়গাটার মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটতেছে আর একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ঘটতেছে, এটা হচ্ছে একটা সিস্টেম। আর তার আশেপাশে যা যা কিছু আছে, অর্থাৎ তুমি একটা তোমার রুমের যদি এই বিক্রিয়াটা ঘটাও, তোমার ওই জায়গাটা ছাড়া এবং ওই বিক্রিয়াটা ছাড়া বাকি আশেপাশে যা যা আছে সবগুলো হচ্ছে তোমার পরিবেশ, অর্থাৎ তোমার সিস্টেম আর সিস্টেমের পাশে আছে কি, সিস্টেমের পাশে হচ্ছে আশেপাশে হচ্ছে পরিবেশ। তাহলে সিস্টেম আর পরিবেশ দুইটা মিলে আমরা কি বলতে পারি, দুইটা মিলে আমরা পুরা ইউনিভার্স বা বিশ্ব বলতে পারি, অর্থাৎ পুরোটা মিলে বিশ্ব, আর কি আশেপাশে যা যা পরিবেশ সবগুলো মিলে হচ্ছে বিশ্ব, ঠিক আছে। তো এটা হচ্ছে সিস্টেম, অর্থাৎ একটা ঘটনা থাকবে, একটা স্থান থাকবে, আর আমরা এখানে কেমিস্ট্রির মধ্যে এই জায়গায় রাসায়নিক বিক্রিয়াটা ঘটছে প্লাস হচ্ছে একটা নির্দিষ্ট জায়গা জুড়ে ঘটছে। ওকে, আচ্ছা দেখো এখন এই সিস্টেমটার মধ্যে দুই ধরনের শক্তি আছে, একটা সিস্টেমের মধ্যে কয় ধরনের শক্তি, দুই ধরনের শক্তি। আমি একটু লিখি তাহলে, ঠিক আছে। এই যে একটা সিস্টেমের মধ্যে দুই ধরনের শক্তি আছে, দুই ধরনের শক্তি বিদ্যমান, একটা সিস্টেমে দুই ধরনের শক্তি বিদ্যমান। একটা শক্তি হচ্ছে এক ধরনের শক্তি হচ্ছে যাকে কাজে পরিণত করা যায়,
ঠিক আছে, একটা সিস্টেমের মধ্যে এমন এক ধরনের শক্তি আছে যে শক্তিটাকে আমরা কাজে কনভার্ট করতে পারি, আর এক ধরনের শক্তি আছে যাকে কাজে পরিণত করা যায় না। ঠিক আছে, যাকে কাজে পরিণত করা যায় না। তাহলে যে জিনিসটাকে কাজে পরিণত করা যায় এই জিনিসটা আমরা পরিমাপ করব হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা, মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা। ঠিক আছে, মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা। তাহলে যাকে কাজে পরিণত করা যায়, যে শক্তিটাকে কাজে পরিণত করা যায় এটাকে আমরা মেজার করব হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা, আর যাকে কাজে পরিণত করা যায় না এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এন্ট্রপি দ্বারা, ঠিক আছে। এন্ট্রপি বলতে এন্ট্রপির পরিবর্তন দ্বারা আমরা এটা মেজার করি। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো সিস্টেমের মধ্যে দুই ধরনের শক্তি কাজে পরিণত করা যায়, একটাকে কাজে পরিণত করা যায় না। যেটাকে কাজে পরিণত করে এটাকে আমরা পরিমাপ করি মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা, এবং এই মুক্ত শক্তির পরিবর্তনকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল জি দ্বারা। ঠিক আছে, আর এন্ট্রপি হচ্ছে আমরা ডেল এস দ্বারা প্রকাশ করি। এটা হচ্ছে ফিজিক্সের অংশ, তোমরা ফিজিক্স এটা নিয়ে ডিটেলস ভালো করে পড়বে তাপগতিবিদ্যার মধ্যে। আচ্ছা তাহলে আমরা এখন ডেল জির মধ্যেই থাকি। ডেল জি নিয়ে অনেক বড় বড় জিনিসপত্র আছে, এগুলো নিয়ে যখন পোস্ট গ্রাজুয়েশন যখন মানুষ করে তখন এগুলো নিয়ে আরও অনেক বিশাল থিসিস থেকে শুরু করে অনেক কিছু পড়তে পারে। ঠিক আছে, বাট আমরা এখন অত দূরে যাবো না, আমরা জাস্ট এর বেসিক জিনিসটা দেখব। তাহলে আসি, এই যে মুক্ত শক্তির পরিবর্তন ডেল জি জিনিসটা কি, তাহলে আমি একটু লিখি এই জায়গায়, একটু উপরে লিখি। তোমরা ইতিমধ্যে যারা জয়েন করে ফেলেছ তাদেরকে বলছি এই ক্লাসটা আমরা এখানে ইলেকট্রোকেমিস্ট্রি তড়িৎ রসায়নের আমরা ফুল সিরিজ করাচ্ছি, অর্থাৎ পুরো চ্যাপ্টারটা আমরা এই লাইভ সেশনের মধ্যে শেষ করব। আজকে হচ্ছে লেকচার 5, আমরা নান্সটির সমীকরণ পড়তেছি। সো তোমরা যারা ক্লাসটা করতেছো একটু তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও, প্লাস হচ্ছে তোমাদের কলেজের মেসেঞ্জার গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দাও, যাতে একটা ভালো একটা কমিউনিটি বিল্ড আপ হয়, একটা ভালো কম্পিটিশন হয়, এবং কম্পিটিশন থাকলেই কিন্তু তোমাকে বেশি মতো ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে, একটা জায়গায় যদি কম্পিটিশন না থাকে তাহলে তুমি তো যতটুকু পড়তেছো ততটুকু তোমার জন্য না, তুমি তোমার নিজের জ্ঞানের লেভেলটাকে ইমপ্রুভ করতে পারবে না। সো অবশ্যই মেনশন করে দাও, শেয়ার করে দাও, আমরা খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র পড়তেছে। ওকে, তাহলে একটু খেয়াল করো, এই যে তাহলে ডেল জি জিনিসটা কি, ডেল জি হচ্ছে এক ধরনের তাপগতীয় ফাংশন। ঠিক না, এটা হচ্ছে কি এক ধরনের তাপগতীয় ফাংশন। ওকে, আচ্ছা এটার কাজ কি ভাই, মানে এটা দিয়ে আমরা কি করব? দেখো, এর হ্রাসের মান দ্বারা সিস্টেমের স্বতঃস্ফূর্ততা পরিমাপ করা হয়, অর্থাৎ ডেল জি এর মান যদি কমে, অর্থাৎ ডেল জি এর মান কতটুকু কমছে এটার উপর বেস করে একটা সিস্টেম স্পন্টেনিয়াস নাকি নন স্পন্টেনিয়াস আমরা এটা বের করব। তাহলে অবশ্যই যে জিনিসটা মনে রাখবে, এখানে এটার আলাদা একটা প্রমাণ আছে, এগুলো আমাদের এখানে লাগবে না। অর্থাৎ এই জিনিসটাকে আমরা থিওরিটিক্যালিও প্রমাণ করতে পারি বা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারি, এই যে ডেল জি এর মান নেগেটিভ হলে কীভাবে হয়, কিন্তু এই জিনিসটা অনেক বেশি ডিপ পড়াশোনা। তো তোমরা এই জায়গায় মনে রাখবে সবসময় যে কোনো একটা সিস্টেম যদি স্পন্টেনিয়াস হইতে হয়, অর্থাৎ স্বতঃস্ফূর্ত হইতে হয়, অবশ্যই এই যে মুক্ত শক্তির পরিবর্তনটা সবসময় কী হবে, সবসময় আমার নেগেটিভ হবে। ঠিক আছে, এর মান নেগেটিভ হইলেই সিস্টেমটা আমার কি নিজে নিজেই কাজ করবে। ঠিক আছে, বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া লাগবে না, আর যে নিজেই কাজ করে আমরা সেটাকে বলে স্পন্টেনিয়াস প্রসেস। ওকে, আচ্ছা তাহলে এবার একটু আসি, এই যে ভাই এই যে ডেল জি যেগুলো কেন পড়তেছি, আমরা তো আজকে বলবো হচ্ছে নান্সটির সমীকরণ, কিন্তু এই জিনিসগুলো কেন? আচ্ছা এবার একটু আসি, আমাদের এখন তাপগতিবিদ্যার আর একটা সূত্র ধার নিতে হবে, একটু লিখি। ঠিক আছে, তাপগতিবিদ্যা হতে, ঠিক আছে, তাপগতিবিদ্যা হতে আমরা একটু লিখি। তাপগতিবিদ্যা হতে আমাদের একটা সূত্র আমি এখন লিখব। এই সূত্রটা হচ্ছে তাপগতিবিদ্যার বিভিন্ন সূত্রগুলোকে একসাথে মিক্স আপ করে অনুসিদ্ধান্ত আকারে আসছে। তোমরা তাপগতিবিদ্যার মধ্যে ডিরেক্ট এই সূত্রটা পাবে না, এগুলো তোমরা যখন আরও উপরের লেভেলে পড়বে, সামনে পোস্ট গ্র্যাজুয়েশন করবে, তখন এই জিনিসগুলো নিয়ে জানবে। ঠিক আছে, তাপগতিবিদ্যার মধ্যে একটা সূত্র আছে, এটা হচ্ছে ডেল জি, অর্থাৎ মুক্ত শক্তির পরিবর্তন, ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস আর টি ln
কিউ, ঠিক আছে, ডেল জি ইকুয়ালস টু ডেল জি নট প্লাস আর টি এল এন কিউ। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করো এখানে কিউটা কি, ডেল জি আর ডেল জি নট। ডেল জি মানে আমরা তো জানি যে মুক্ত শক্তির পরিবর্তন, ডেল জি নট মানে কি স্ট্যান্ডার্ড অবস্থায় মুক্ত শক্তির পরিবর্তন। আচ্ছা আর মানে কি আমি সবগুলো লিখবো, আর মানে হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট অথবা সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার আমরা যেটা ক্যালভিনে ইউজ করব, আর এটা হচ্ছে এলএন ফাংশন ই ভিত্তিক লগারিদম ফাংশন, আর এখানে কিউটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট। আচ্ছা আমি যদি একটু ছোট্ট করে লিখি এই জায়গায়, এটা হচ্ছে কিউটা হচ্ছে রিঅ্যাকশন কোশেন্ট, রিঅ্যাকশন কোশেন্ট। এই যে ভাই রিঅ্যাকশন কোশেন্ট এই জিনিসটা আবার কি? আচ্ছা এই জিনিসটা কি বোঝানোর আগে আমি তোমাদেরকে ছোট্ট করে আরেকটা জিনিস বুঝাবো। আচ্ছা তোমরা প্রথমত আমাকে একটু কমেন্ট করে জানাও এতটুকু পর্যন্ত যে আমি লিখলাম, এতটুকু পর্যন্ত আমি লিখলাম এই জিনিসগুলো তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা বুঝতেছো কিনা, আর আমার সব কিছু লেখা সব কিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও সব কিছু ক্লিয়ার কিনা। ওকে আচ্ছা তোমরা যারা যারা ক্লাসটি করছো তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসতে পারলে খুব বেশি ভালো, আর যদিও খাতা কলম যদি না থাকে তুমি মাঝখানে এসেছো তাহলে তুমি স্ক্রিনশট নিয়ে রাখবা, অথবা তুমি পরবর্তীতে লাইভ ক্লাসটি দেখে নেবে, ঠিক আছে। আমি কিন্তু বলেছি যে তোমাদের উপস্থিতির উপরেই লাইভ ক্লাসগুলি সামনে নেওয়া হবে, তোমরা যারা যারা রেগুলার করছো ঠিক তারাই রেগুলার মতো করলে হবে, ঠিক আছে, কিন্তু রেগুলারিটি মেনটেন করতে হবে। আর যদি খুবই উপস্থিতি যদি না থাকে অর্থাৎ যারা যারা রেগুলার করো তারাও যদি না করো তাহলে অবশ্যই সামনে লাইভ ক্লাস নেওয়া হবে না, ঠিক আছে। বাট আমরা সবাই, আমি তোমাদেরকে আগে থেকে বলে আসছি এই চ্যাপ্টারটা পুরোটা আমার একদম লাইভের মধ্যে তোমাদের শেষ করা দেবো। সো একটু সবাই একটু মনোযোগী হোক, ঠিক আছে। আচ্ছা একটু খেয়াল করো, এই যে আমি এখন ডেল জি নট আর টি এল এন কিউ এই জায়গাটা একটু লেখার আগে আমি একটু ছোট্ট করে একটু এই জায়গায় আসি, একটু দেখো প্রথমত আসি এই যে মুক্ত শক্তির পরিবর্তন এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ডেল জি দ্বারা, ঠিক আছে। আচ্ছা এই মুক্ত শক্তির পরিবর্তনটা আমরা কিভাবে বের করব? দেখো তো আমরা এতদিন পর্যন্ত এই যে গ্যালভানিক কোষ পড়েছি, এই গ্যালভানিক কোষের মধ্যে আমি যদি একটু এই জায়গায় যদি ছোট্ট করে আঁকি, দেখো তো এখানে একটা কোষ আছে, এই জায়গায় এখানে একটা অর্ধকোষ, এখানে একটা অর্ধকোষ, দুইটা অর্ধকোষ, এখানে একটা ইলেকট্রোড, এখানে একটা ইলেকট্রোড, ঠিক আছে। আচ্ছা আমি দুইটা ইলেকট্রোডকে একটা ওয়্যার দ্বারা তার দ্বারা যুক্ত করে দিলাম, ওকে। এখানে হচ্ছে তাদের স্ব দ্রবণটা উপস্থিত আছে। আচ্ছা খেয়াল করো এই যে আমার একটা সিস্টেমের মধ্যে এখানে যেহেতু স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পন্ন হচ্ছে, দেখো তো এখানে স্বতঃস্ফূর্তভাবে কাজ সম্পন্ন হচ্ছে কীভাবে, আমি ধরে নিলাম হচ্ছে এই দণ্ডটা হচ্ছে জিঙ্ক, আর এখানে হচ্ছে জিঙ্ক সালফেট আছে ঠিক আগের মতো, এখানে হচ্ছে কপার দণ্ড এবং আগের মতো কি আছে কপার সালফেট আছে। তাহলে অবশ্যই তাদেরকে যখন আমি তার দ্বারা যুক্ত করে দেবো এই বিক্রিয়াটা পুরোপুরি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, কারণ হচ্ছে জিঙ্কের ইলেকট্রন ছাড়া প্রবণতাটা খুব বেশি, ওকে। আচ্ছা তাহলে একটু দেখো তো এই যে এটা যদি স্বতঃস্ফূর্তভাবে ঘটে ইলেকট্রন এখান থেকে যাওয়া শুরু করে, তার মানে আলটিমেটলি পুরো একটা কোষের মধ্যে কাজ সম্পাদন হচ্ছে। তাহলে দেখো তো এই কাজ যে হচ্ছে এটা আমরা কিভাবে মেজার করব? এটা আমরা মেজার করব হচ্ছে ডেল জি দ্বারা, মুক্ত শক্তির পরিবর্তন দ্বারা। আচ্ছা মুক্ত শক্তির পরিবর্তন, তাহলে যেহেতু আমরা কাজটা মেজার করব তার মানে এখান থেকে ইলেকট্রন এখানে আসতেছে, একটা কাজ হচ্ছে, তাহলে আমি লিখতে পারি ডেল জি ইকুয়ালস টু হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, ঠিক না। ডেল জি হচ্ছে আমরা কি লিখতে পারি ইলেকট্রিক্যাল ওয়ার্ক লিখতে পারি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক। আর যেহেতু বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটতেছে এবং আমরা বলেছি স্বতঃস্ফূর্তভাবে ঘটলে ডেল জি এর মান কী হবে, ডেল জি এর মান নেগেটিভ হবে, এই কারণে আমি তার আগে একটা কী দিয়ে দিলাম, একটা এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, ওকে। আচ্ছা একটু খেয়াল করো এই যে ইলেকট্রিক্যাল ওয়ার্কটা, এখন ইলেকট্রিক্যাল ওয়ার্ক সমান আমরা কি লিখতে পারি? আচ্ছা দেখো তোমরা যখন তোমাদের 9-10 এর মধ্যে তোমরা যখন তড়িৎ চ্যাপ্টারটা পড়েছিলে সেখানে তোমরা তড়িৎ চালক শক্তি বা তড়িৎ চালক বল নিয়ে পড়েছিলে, ঠিক আছে। সেখানে তোমরা দেখেছিলে যে কোনো একটা চার্জকে আমি একটা কোষের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আসতে আমার যে পরিমাণ কাজটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ চালক বল অর্থাৎ তড়িৎ চালক শক্তি। তাহলে এই যে শক্তিটা তোমরা কিভাবে বের করেছো, ঠিক আছে,
একটু দেখো তো, এই যে আমাদের একটা সূত্র ছিল V=টু W/Q, ঠিক আছে, V=W/Q। আচ্ছা, এখানে ডব্লিউটা হচ্ছে কি, ডব্লিউটা হচ্ছে কাজ, কি কাজ, একটা এই যে চার্জটা এখান থেকে দেখো তোমার জিঙ্ক থেকে ইলেকট্রনগুলো এই জায়গা থেকে এখান থেকে ঘুরে ঘুরে এই জায়গায় আসতেছে, তাহলে আলটিমেট একটা কাজ সম্পাদন হচ্ছে, ঠিক আছে। এই কাজটাকে যদি আমি ইলেকট্রনের চার্জ দ্বারা যদি ভাগ করে ফেলি, আলটিমেটলি আমি এই পুরা কোষের বিভবটা পেয়ে যাব, অর্থাৎ ভিটা পেয়ে যাব। আচ্ছা, এই ভিটাকে আমরা এখানে ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে আমরা ভিটাকে আরেকটা জিনিস লিখতে পারি, আমরা উপরে লিখি বা E0 সেল, আচ্ছা নট না, আমরা স্ট্যান্ডার্ড অবস্থায় নর্মাল অবস্থায় করি ই সেল, ঠিক আছে, ই সেল বা ভি, ঠিক আছে। তাহলে ফিজিক্সের মধ্যে নর্মালি তোমরা এটা ভি পড়েছো 9-10-এ, এখানে আমরা ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ই লিখেছি। অর্থাৎ আমরা যদি ইলেকট্রন এখান থেকে অর্থাৎ চার্জ এখান থেকে আসতে যে কাজটা হয় সেটাকে যদি সেই চার্জের পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে আমরা আলটিমেটলি পুরা কোষের বিভবটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে দেখো তো এখানে এই যে, তাহলে আমরা লিখতে পারি W= কি, W= লিখতে পারি VQ লিখতে পারি বা ই সেল ইন্টু কিউ লিখতে পারি। ওকে, ই সেল ইন্টু কিউ লিখতে পারি। তাহলে একটু খেয়াল করো, আমি যদি এই মানটা যদি এখানে লিখি, কিউটা আমি আগে লিখলাম ইন্টু ই সেল, আর আগে কি আছে, আগে আছে হচ্ছে মাইনাস। ওকে, -Q ইন্টু ই সেল। তাহলে একটু এবার দেখো, এই যে তোমার দেখো ই সেল হচ্ছে কি, এই একটা পুরা চার্জকে এখান থেকে ঘুরে এখানে আনতে আলটিমেটলি আমার কোষের বিভবটা হচ্ছে এটা, সেই বিভবের সাথে যদি আমি পুরো চার্জটা গুণ করি, তাহলে আমার মোট কি পরিমাণ শক্তি লাগছে এটা আমরা বের করে ফেলতে পারবো, ইলেকট্রিক্যাল ওয়ার্ক। আচ্ছা, এবার একটু আসি যে, এই যে ভাই এখানে একটু খেয়াল করো, এই যে আমরা যে চার্জটা এখানে লিখছি, এটা হচ্ছে কিসের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এখন ইলেকট্রনের চার্জ সমান কত, একটু খেয়াল করে দেখো তো, আমি একটু এই জায়গায় লিখি, একটু খেয়াল করে দেখো, আমি এই জায়গায় লিখি যে একটি ইলেকট্রনের চার্জ কত, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। একটি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻90 কুলম। তাহলে দেখো তো, এক মোল ইলেকট্রন মানে কত, 6.02। আমরা জানি কোনো কিছুর এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু বলো, অণু বলো, ইলেকট্রন বলো, নিউট্রন বলো, প্রোটন বলো, সব কিছু থাকে। তাহলে 6.02 ইন্টু 10⁻23, এক মোল ইলেকট্রন মানে 6.02 ইন্টু 10⁻23, এতটি ইলেকট্রনের চার্জ সমান কত, আলটিমেটলি যদি আমি গুণ করি 1.6 ইন্টু 10⁻19 এর সাথে আমার 6.02 ইন্টু 10⁻23, এটা যখন গুণ করবে তুমি আলটিমেটলি কী পাবে, তুমি এখানে আলটিমেটলি 96,352 বা সামথিং এরকম পাবে। কারণ হচ্ছে তোমার এখানে তুমি মান যতটুকু ধরো দশমিকের পরে যদি সংখ্যা আরও 1-2 ঘর চেঞ্জ করো, তাহলে এখানে মানটাও কিছু একটু এদিক সেদিক চেঞ্জ হবে। কিন্তু এই যে সংখ্যাটাকে অ্যাপ্রক্সিমেটলি সবার সুবিধার্থে ধরে নেওয়া হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম, এবং যেটাকে বলা হচ্ছে বিজ্ঞানের নাম অনুসারে হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে, 1 ফ্যারাডে, অর্থাৎ 96,500 কুলম সমান হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি যে এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে। তাহলে তুমি চিন্তা করো, এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে এখানে এই যে জিঙ্ক থেকে যে জিঙ্ক 2+ আকারে দ্রবণে সে আসলো, জিঙ্ক 2+ আকারে সে দ্রবণে আসলো, তখন সে ইলেকট্রন ছাড়লো না, ঠিক আছে। কয়টা ইলেকট্রন ছাড়ছে, আমরা কথা বলি হচ্ছে 2টা ইলেকট্রন ছাড়ছে, বাট অ্যাকচুয়ালি 2 না, এখানে হচ্ছে 2 মোল ছাড়ছে। এখানে 1 মোল জিঙ্ক, এখানে 1 মোল জিঙ্ক 2+, এখানে হচ্ছে 2 মোল ইলেকট্রন। আচ্ছা, এখন ভাই আমরা তো এই জিনিসটা জানি না যে এখান থেকে কয়টা জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে, সেটা তো আমরা জানি না, ঠিক আছে। কয়টা জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলা সেটা আমরা জানি না, তার মানে আলটিমেটলি কয় মোল ইলেকট্রন ছাড়ছে এটাও আমরা জানি না। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা ধরে নিতে পারি হচ্ছে এই যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, অর্থাৎ n পরিমাণ জিঙ্ক 2+ আসছে, তার মানে n মোল পরিমাণ ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে। তাহলে দেখো তো, 1 মোল ইলেকট্রনের চার্জ যদি 1 ফ্যারাডে হয়, 1 মোল ইলেকট্রনের চার্জ যদি 1 ফ্যারাডে হয়, তাহলে দেখো তো n মোল, আচ্ছা এদিকে দেখা যাচ্ছে কিনা জানি না, আমি এই জায়গায় লিখি, একটু দেখো, n মোল লেখা কি দেখা যাচ্ছে? আচ্ছা একটু উপরে লিখি, দেখো আমি এই জায়গায় ছোট্ট করে লিখি, 1 মোল ইলেকট্রনের
1 মোল ইলেকট্রনের চার্জ আমরা পাইছি হচ্ছে 1 ফ্যারাডে। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে n মোল পরিমাণ ইলেকট্রন গেছে, তাহলে n মোল ইলেকট্রনের চার্জ হবে কত? n মোল ইলেকট্রনের চার্জ হবে হচ্ছে n ফ্যারাডে, ঠিক আছে, n ফ্যারাডে হবে। ওকে, এখন আমরা তাহলে এই যে দেখো তো n মোল ইলেকট্রনের চার্জ মানে কি? চার্জকে আমরা প্রকাশ করেছি কিউ দ্বারা, ঠিক আছে, তার মানে n মোল ইলেকট্রনের চার্জ কিউ ইকুয়ালস টু হচ্ছে n ফ্যারাডে, ঠিক আছে, n ফ্যারাডে। তাহলে দেখো তো এই যে কিউ জায়গায় আমরা যদি এখন n ফ্যারাডেটা বসাই ইন্টু ই সেল, আগে আছে কি? আগে আছে হচ্ছে মাইনাস। সো একটু খেয়াল করো, এখন আমি জিনিসগুলো একটু মুছবো, তোমরা একটু লিখো, একটু লিখে ফেলো, 30 সেকেন্ড সময়, একটু লিখে ফেলো বা স্ক্রিনশট নাও, এবং তোমরা সব কিছু বুঝতেছো কিনা একটু বলো। ওকে, আচ্ছা, যারা যারা ক্লাসটা করছো তারা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো, প্লাস হচ্ছে একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, একটু দেখো এই জিনিসটা তোমাদের ক্লিয়ার। আমি এই কিউ এর জায়গায় n ফ্যারাডে বসাই দিলাম ইন্টু ই সেল। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি, একটু খেয়াল করি, দেখো এখানে দেখো, তাহলে আমরা এখানে একটা এখন সূত্র পেয়ে গেলাম যে ডেল জি ইকুয়ালস টু মাইনাস NF ইন্টু ই সেল, এটা একটা সূত্র। তাহলে দেখো তো ঠিক এটার অনুরূপ করে ডেল জি নট ইকুয়ালস টু কী হবে? মাইনাস NF ইন্টু ই নট সেল, মাইনাস NF ইন্টু ই নট সেল, ঠিক আছে। তাহলে এখানে একটা সূত্র পাইলাম, তারপরে হচ্ছে এই জায়গায় একটা সূত্র পাইলা, মোট দুইটা তুমি সূত্র পাইলা। এখানে নট দেওয়ার কারণে অর্থাৎ স্ট্যান্ডার্ড অবস্থার কারণে এই আমার ইয়ের উপরে কী দেওয়া লাগছে? নট দেওয়া লাগছে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি এই দুইটা জিনিসকে আমি এই যে তাপগতিবিদ্যার এই সূত্রের মধ্যে বসাবো। তাহলে কীভাবে বসাবো? একদম প্রথমে ডেল জি ইকুয়ালস টু কি? মাইনাস NF ইন্টু ই সেল ইকুয়ালস টু ডেল জি নট ইকুয়ালস টু কী হবে? মাইনাস NF ইন্টু ই নট সেল প্লাস RT ln। আচ্ছা, ln আমি কিউ বসাবো, ঠিক আছে। এখন একটু বুঝাই যে এই যে কিউ মানে এখানে লিখে রাখছিলাম রিয়াকশন কোশেন্ট জিনিসটাকে যারা 4th চ্যাপ্টার অলরেডি পড়ে ফেলেছো, কেমিস্ট্রি ফার্স্ট পার্টের 4th চ্যাপ্টার অর্থাৎ রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়ে ফেলেছো, তো তারা অবশ্যই জিনিসটা জানবে। আমরা যে সাম্য ধ্রুবক যে বের করতাম, সাম্য ধ্রুবক কীভাবে বের করতাম? আমরা বের করতাম হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ঘাত সহকারে ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা ঘাত সহকারে। পি মানে দিয়ে বোঝা যাচ্ছে হচ্ছে উৎপাদক মানে যে প্রোডাক্ট, আর বিক্রিয়ক মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই যে ঘনমাত্রা ঘাত সহকারে, এখানে উপরে ঘাত হবে, এখানে উপরে কী হবে? ঘাত হবে। আচ্ছা, আমরা এভাবে সাম্য ধ্রুবক বের করতাম। তাহলে সাম্য ধ্রুবক আমরা কখন বের করতাম? যখন হচ্ছে একটা বিক্রিয়ার সাম্যাবস্থায় পৌঁছায়। তাহলে সাম্যাবস্থায় পৌঁছালে এটা, এই যে এই বিক্রিয়াটা যদি কোনো কারণে সাম্যাবস্থায় না থাকে, ঠিক আছে, সাম্যাবস্থা যদি না থাকে, তাহলে পুরা কাহিনীটা সেম, শুধুমাত্র আমরা এই কেটাকে তখন বলবো হচ্ছে কিউ। তার মানে রিঅ্যাকশন কোশেন্ট বা কিউ মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ঘাত সহকারে ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। পার্থক্য হচ্ছে একটাই, একটা হচ্ছে সাম্যাবস্থায় আর কিউটা হচ্ছে যে কোনো অবস্থায়। তার মানে আমরা এখানে এই যে কিউ এর জায়গায় আমরা রিঅ্যাকশন কোশেন্ট ইকুয়াল টু লিখে ফেলতে পারি যে প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট, আমরা এই জিনিসটা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু দেখো এখন কি করব? আমি এখানে মাইনাস NF ইন্টু ই সেল ইকুয়ালস টু, আমি এই জায়গা থেকে NFটা কমন নিব। মাইনাস NF যদি কমন নিই, তাহলে এখানে দেখো তো ই নট সেল, এই জায়গায় মাইনাস যেহেতু কমন নিয়েছে, প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর টি আমার নিচে থাকবে কি? আমার নিচে থাকবে হচ্ছে NF, যেহেতু কমন নিয়েছি NFটা এখানে আসবে, ঠিক আছে, NFটা এখানে আসবে। তারপর হচ্ছে ln প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট, ওকে। আচ্ছা, এই সূত্রটা আসলো, আমি একটু ওই সাইডটা একটু মুছবো, ওকে, আমি এই সাইডটা একটু মুছবো। তাহলে একটু খেয়াল করো, এখন এখান থেকে কী করা যায়? এখন দেখো তো, আমি এই উভয় পক্ষ থেকে মাইনাস NF কাটতে পারি। তাহলে মাইনাস NF যদি আমি কাটি, তাহলে আমি পাচ্ছি কি? এখানে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস RT বাই NF, তারপরে থাকবে কি? তারপরে থাকবে হচ্ছে ln প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট, ওকে। প্রোডাক্ট মানে হচ্ছে উৎপাদক, রিঅ্যাক্ট্যান্ট মানে হচ্ছে বিক্রিয়ক।
তাহলে একটু দেখো তো এখানে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস, আচ্ছা দেখো তো এটা ln, এটা হচ্ছে ই ভিত্তিক লগারিদম, আমি এই lnটাকে লগে নিয়ে আসবো, তাহলে ln থেকে যদি লগে আনতে হয় আমরা কত দ্বারা গুণ করতে হয়, আমরা জানি হচ্ছে আর টি, ln থেকে লগে আনতে হলে 2.303 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 2.303 লগ, ঠিক আছে। অর্থাৎ আমরা ln সমান লিখতে পারি 2.303 আমরা লগ লিখতে পারি, ঠিক আছে, ডিভাইড বাই nf, এখানে থাকতেছে ln প্রোডাক্ট, সরি ln তো নাই, ln তো লগে চলে গেছে, তাহলে প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট। তাহলে দেখো তো এই সূত্রটাকে যে আমি একটু সুন্দর করে সাজায় যদি লিখি, এই যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF, এই লগটাকে যদি এদিকে রাখি, লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট, তাহলে তুমি পেয়ে গেলা হচ্ছে তোমার নানস্টেন সমীকরণ, ঠিক আছে। তুমি কি পেয়ে গেলা, তোমার এই যে নানস্টেন সমীকরণটা পেয়ে গেলা, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত নানস্টেন সমীকরণ, ঠিক আছে। অনেক প্যারাডারা নিয়ে প্রমাণ করতে হয়েছে, তোমাদের এত প্যারা নেওয়া প্রয়োজন নেই, তোমাদের এই জিনিসটা কখনো পরীক্ষায় এভাবে আসবে না, বাট তোমাদের অবশ্যই সূত্র একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। ই সেল ইকুয়ালস টু ই নট সেল, এটা হচ্ছে কি আমি এখন লিখবো যে কোনো অবস্থায়, এটা হচ্ছে প্রমাণ অবস্থায় আমরা বের করবো, আর 2.303 RT ডিভাইড বাই NF ইন্টু লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা আমি যদি এখন একটু এই জিনিসগুলো লিখি, এখানে কোনটা কী কী, তাহলে দেখো তোমরা আমার সাথে সাথে লিখো তাহলে, ঠিক আছে। একটু দেখো এখানে, এই যে এখানে প্রথমত আসি ই সেল জিনিসটা কি, ই সেল হচ্ছে যে কোনো অবস্থায় কোষের বা ইলেকট্রোডের বিভব, যে কোনো অবস্থায়, ঠিক আছে। সেটা টেম্পারেচার 30 হতে পারে, 40 হতে পারে, 60 হতে পারে, আমার ঘনমাত্রা 0.1 মোলার হতে পারে, 0.01 মোলার হতে পারে, যে কোনো অবস্থায় হতে পারে, ঠিক আছে। দেখো তো ই সেলের পরে হচ্ছে কি ই নট সেল ইকুয়ালস টু কী হবে, তাহলে নট যেহেতু আছে যে কোনো অবস্থায় হবে না, এখন হবে কি প্রমাণ অবস্থায় কোষের বা ইলেকট্রোডের বিভব। আচ্ছা আমি এখানে দুটো জিনিস লিখতেছি বারবার, আমি একটু কিছুক্ষণ পরে সেটা বলবো, অর্থাৎ আমরা এই নানস্টেন সমীকরণ দিয়ে পুরো একটা কোষের কোষ বিভব যেমন বের করতে পারবো, ঠিক তেমন একটা সিঙ্গেল একটা একক ইলেকট্রোডের তড়িৎদ্বারেরও বিভব বের করতে পারবো, ওকে। তাহলে দেখো তো এরপর আসি 2.303 RT, ভাই আর মানে কি, আর মানে হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। আর হচ্ছে কি সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, যেটার মান হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল, ঠিক আছে। এককটা মনে রাখবো, জুল পার কেলভিন পার মোল। এটার আরও বিভিন্ন মান আছে বিভিন্ন এককে, আমরা এখন আপাতত ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে আমরা এই মানটা দিয়ে মেনলি ম্যাথগুলো করব। এটার লিটার এককে তোমার মান আছে, ক্যালোরি এককে মান আছে, ইঞ্জিনিয়ারিং এককে মান আছে, বিভিন্ন এককে মান আছে, বাট আমরা এখন আপাতত জুল পার কেলভিন পার মোলে এইটা দিয়ে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি ম্যাথগুলো করব। আর আমরা যখন ফার্স্ট পার্টটা যখন পড়বো, ফার্স্ট পার্ট না অর্থাৎ প্রথম অধ্যায় যখন পড়বো, সেকেন্ড পেপারের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, এটার এই যে বিভিন্ন মানগুলো নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে, কীভাবে আসছে বা কীভাবে একটা থেকে একটা কনভার্ট করা যায়, ওকে। আর এরপর হচ্ছে টি, তাহলে টি হচ্ছে কি, টি হচ্ছে তাপমাত্রা, এবং এই তাপমাত্রাটা অবশ্যই আমরা কিসে ইউজ করব, এখানে আমরা অবশ্যই ক্যালভিন এককে ইউজ করব, ঠিক আছে, ক্যালভিন একক ইউজ করব। আচ্ছা এনটা কি, ঠিক আছে, এনটা হচ্ছে গ্রহণ বা বর্জিত ইলেকট্রন সংখ্যা। আচ্ছা ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের যে গ্রুপগুলো আছে, যে কেমিস্ট্রি গ্রুপগুলো আছে, যদি কেমিস্ট্রি গ্রুপে এখনও শেয়ার করা না হয় একটু শেয়ার করে দাও ভাইয়া, গ্রুপের মধ্যে শেয়ার হয়েছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা এখন মেইনলি ম্যাথের মধ্যে প্রবেশ করব, সো খুবই ইন্টারেস্টিং একটা টপিক, একটু খেয়াল করো। তাহলে এন মানে হচ্ছে গ্রহণ
বা গৃহীত বা বর্জিত ইলেকট্রন সংখ্যা মানে হচ্ছে আমাদের যখন কোষ বিক্রিয়া যখন আমরা পড়ছি যে কয়টা ইলেকট্রন ছাড়ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে এই জিনিসগুলো আমরা পড়বো, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের গ্রহণ বা বর্জনের সংখ্যা দেখো জিনিসগুলো ক্লিয়ারলি বুঝবা, কিছুক্ষণ পর আমি একটা ম্যাথ করতে দিলেই বুঝবা। আচ্ছা, এফ দিয়ে তো আমরা বুঝি, এফ দিয়ে আমরা বুঝি হচ্ছে 1 ফ্যারাডে, ঠিক আছে? 1 ফ্যারাডে, যেটার মান কত? যেটার মান হচ্ছে 96,500 কুলম, 96,500 কুলম। লগ মানে কি? লগ মানে হচ্ছে লগারিদম ভিত্তিক ফাংশন। আর পি মানে হচ্ছে, একটু লিখি, এই যে জায়গায় লিখতে হবে, ঠিক আছে? নোট করতে হবে। পি মানে হচ্ছে প্রোডাক্ট বা উৎপাদের ঘনমাত্রা, এই জায়গায় একটা ছোট্ট করে ব্র্যাকেটে ঘাত সহকারে লিখে রাখো, নাহলে ম্যাথ যদি একটু ডিফিকাল্ট আসে তোমরা অঙ্কটা ভুল করে ফেলবে। ঘাত সহকারে, যাদেরকে 4th চ্যাপ্টার পড়াইছি বা তোমরা নিজেরা পড়েছ তারা অবশ্যই জিনিসগুলো বুঝতে পারবে ঘাত সহকারে বলতে কি বোঝাচ্ছে। আর মানে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা, ঘাত সহকারে। ওকে, একটু কমেন্ট করে যারা ক্লাসটা করছো একটু কমেন্ট করে একটু বলো যে এই জিনিসটা এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি একটু তোমাদের কমেন্ট একটু দেখবো, এতটুকু পর্যন্ত একটু ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, ভেরি গুড। দেবজি 8.34। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখি। আচ্ছা, অনেকে আগে ক্লাস করো নাই, গ্রুপের মধ্যে সবগুলোর লিঙ্ক দেওয়া আছে, আর ইউটিউব চ্যানেলের মধ্যে একটার পর একটা আপলোড হবে। বাট যদি তোমাদের যদি উপস্থিতি না দেখে তাহলে কিন্তু আপলোড দেওয়া হবে না ইউটিউবের মধ্যে। ওকে, আচ্ছা, 96,320, হ্যাঁ 96,320, এটা যেহেতু কুলম এককে যার কারণে অত বেশি কোনো ডিফারেন্স নাই, এটাকে জন্য 96,500 কুলম ধরে নেওয়া যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ডিরেক্ট একটা ম্যাথের মধ্যে যাব। আমরা ডিরেক্ট এখন একটা ম্যাথ করব, নানস্টের সমীকরণ দিয়ে আমরা ম্যাথ করব। তোমরা অনেকে নানস্টের সমীকরণ দিয়ে, যারা 2021 ব্যাচ, ঠিক আছে, তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হবে এখন নানস্টের ম্যাথটা। কারণ তোমরা হয়তো বা এখানে অনেকেই নানস্টের সমীকরণ দিয়ে ম্যাথটা করেছো, কিন্তু তোমাদের এখনও জিনিসটা ক্লিয়ার না, ঠিক আছে? আজকে তোমরা একটু নতুন একটা জিনিস দেখতে পাবে। ওকে, আর 22-23 যারা করছো, অনেক 23ও করছো, 22 ব্যাচ 23 ব্যাচ, তাদের জন্য উপকার হবে, তারা একটু তোমরা আগায় থাকতে পারবা, ঠিক আছে? ওকে, একটু তাহলে আসি, আমরা তাহলে একটা ম্যাথ করব, ঠিক আছে? আমরা একটা ম্যাথ করব। ওকে, আমি একটু মাইক্রোফোনটা তাহলে যেহেতু একটু ক্রিপি লাগতেছে একটু বের করে রাখি। ওকে, আই থিঙ্ক এখন ক্লিয়ার। আচ্ছা, ম্যাথটা করার আগে ছোট্ট করে একটা জিনিস নোট করবা, এই নানস্টের সমীকরণের ব্যবহার। এই যে ভাই আমরা যেটা নিয়ে এত ম্যাথটা করবো, এটা অ্যাকচুয়ালি ব্যবহারটা কি? তাহলে লিখো, ব্যবহারটা লিখো। ব্যবহার হচ্ছে দুইটা মাত্র ব্যবহার আছে। একটা হচ্ছে লিখো একক ইলেকট্রোড, ইলেকট্রোড মানে কি? তড়িৎদ্বার, ঠিক আছে? একক ইলেকট্রোড বা তড়িৎদ্বারের বিভব নির্ণয়। সিঙ্গেল ইলেকট্রোড বা তড়িৎদ্বারের বিভব যেমন আমরা নির্ণয় করতে পারবো, ঠিক তেমনই আমরা পুরো একটা কোষের, ঠিক আছে, পুরো কোষের বিভবও বের করতে পারবো, ঠিক আছে? পুরো কোষের বিভব নির্ণয় করতে পারবো। তাহলে সিঙ্গেল ইলেকট্রোডের যেমন ইলেকট্রোড পটেনশিয়ালটা আমরা বের করতে পারবো, পুরো একটা কোষের ইএমএফটা আমরা বের করতে পারবো নানস্টের সমীকরণের মাধ্যমে। ওকে, তাহলে এবার আসি, আমি একটু মুছি এগুলো। আচ্ছা, তোমাদেরকে আমি ম্যাথে যাওয়ার আগে একটা ছোট্ট করে আরেকটা সমীকরণ শিখাই দিই, একটু খেয়াল করো। আরেকটা সমীকরণ শিখাই দিই, এই যে আমাদের যে নানস্টের সমীকরণটা, ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইড বাই NF ইন্টু লগ পি বাই আর, প্রোডাক্ট আপন রিয়েক্ট। এই সূত্রটা দিয়ে আমরা যখন ম্যাথ করতে যাব, দেখবা যে তোমার বইয়ের মধ্যে বা পরীক্ষায় আসা অধিকাংশ ম্যাথের মধ্যে এই যে
তারা রুম টেম্পারেচার অর্থাৎ রুমের মধ্যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো করাই থাকে। তাহলে দেখো তো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ম্যাক্সিমাম বিক্রিয়াগুলো করা থাকে অর্থাৎ টি ইকুয়ালস টু যদি 25 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 298 কেলভিন হয়, আর আর এর মান তো আমরা জানি, আর এর মান হচ্ছে 8.314। ঠিক আছে, এখানে এই যে নিচে যে ফ্যারাডে আছে এটার মান তো আমরা জানি 96,500 কুলম। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আর টি ফ্যারাডে এই তিনটা জিনিস যখন এখানে কনস্ট্যান্ট হয়ে গেল, কখন কনস্ট্যান্ট অবশ্যই মনে রাখতে হবে টি এর মানটা যখন 298 কেলভিনে থাকবে, তাহলে এই তিনটা মান যখন কনস্ট্যান্ট হয়ে যায় তখন তোমার ক্যালকুলেশনটা যাতে বারবার বেশি করতে না হয় এজন্যই এটার আরেকটা শর্ট ভার্সন একটা সূত্র মনে রাখবা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ই সেল ইকুয়ালস টু ই নট সেল মাইনাস 0.059 নিচে থাকতেছে এন। তাহলে এই যে 2.303 আর টি এফ সবগুলো মিলে পাচ্ছি আমি 0.059 এন। এখানে থাকছে লগ প্রোডাক্ট আপন রিয়েক্টেন্ট। ঠিক আছে, এখানে যেহেতু আমি লগ দিয়েছি এটা কি 10 ভিত্তিক লগ আরে তোমাকে। ওকে, তাহলে জিনিসটা ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখো এখানে তাহলে এই যে এই সূত্রটা আমি এই সূত্রটাও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, নানস্টের সমীকরণ এই সূত্রটাও ব্যবহার করতে পারবো কখন, যখন আমার টেম্পারেচারটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং ম্যাক্সিমাম তোমার ম্যাথের মধ্যে তোমার এই যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তুমি এই ম্যাথটা করতে পারবা। আর তোমার কোনো ম্যাথে দেখবে যে তোমাকে ডিরেক্ট টেম্পারেচারের কথা বলেই নাই, টেম্পারেচারের কথা না বলা মানে হচ্ছে তোমার কি করা, তোমার হচ্ছে টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখা। ঠিক আছে, ওকে। সো আমরা এখন আমাদের প্রথম ম্যাথের মধ্যে চলে যাব। আমাদের একদম প্রথম ম্যাথের একটু কোয়েশনটা একটু লিখি, আমরা একদম প্রথম ম্যাথের কোয়েশনটা একটু লিখি। আচ্ছা, তোমাকে এখানে একটা রিপ্রেজেন্টেশন দেয়া আছে Fe 2 প্লাস 0.01 মোলার থেকে এখানে হচ্ছে Fe সলিড। ঠিক আছে, এবং ব্র্যাকেটে দেয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দেয়া আছে। ঠিক আছে, আচ্ছা বলতেছে যে তোমার বিক্রিয়াটির জন্য জারণ বিভব ও বিজারণ বিভব, বিক্রিয়াটির জন্য জারণ বিভব ও বিজারণ বিভব নির্ণয় করো। এবং তোমাকে এখানে একটা ইনফরমেশন দেয়া আছে ই নট Fe 2 প্লাস থেকে Fe ইকুয়ালস টু মাইনাস 0.45 ভোল্ট। ঠিক আছে, তোমার এই কোয়েশনটা তোমাকে দেয়া আছে। তাহলে ই নট Fe 2 প্লাস থেকে Fe হয়েছে মাইনাস 0.45 ভোল্ট, এবং তোমাকে বলা হচ্ছে এই যে এখানে যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার জন্য জারণ বিভব আর বিজারণ বিভব বের করতে। কীভাবে বের করবা? দেখো তো এরকম কোয়েশন তুমি আগে দেখছো কিনা, তুমি সিঙ্গেল ইলেকট্রোডের জারণ বিভব আর বিজারণ বিভব তুমি বের করা দেখছো তোমার বইতে কিন্তু আছে। আমরা নর্মালি পুরো একটা কোষের কিন্তু বিভবটা বের করি, বাট তুমি এই জিনিসটা জানো না যে আমরা নানস্টের সমীকরণের মাধ্যমে সিঙ্গেল একটা ইলেকট্রোডের আমরা জারণ বিভব বের করতে পারি, বিজারণ বিভব বের করতে পারি। কীভাবে বের করবো? এই যে সিম্পল নানস্টের সমীকরণের মাধ্যমে আমরা করব। ঠিক আছে, তাহলে একদম প্রথমে লিখি তাহলে আনসার কীভাবে করব। একটু দেখো এই যে আমি প্রথমে এই যে লিখলাম ই সেল ইকুয়ালস টু, আচ্ছা ভাই এই ম্যাথটার জন্য আমার নানস্টের সমীকরণ কেন ব্যবহার করতে হচ্ছে? এটাকে প্রথমে মাথায় আসছে, প্রথমত পরীক্ষায় এটা মাথায় আসতে হবে। প্রথমত যে সিঙ্গেল ইলেকট্রোড, আর সবথেকে বড় কথা হচ্ছে এই দেখো তুমি এখানে ঘনমাত্রা 0.01 মোলার দেখছো, অর্থাৎ স্ট্যান্ডার্ড থেকে যখনই তোমার একটু ডেভিয়েশন হবে, একটু বিচ্যুতি হবে, তখনই তুমি বুঝে যাবে আমার এই সংখ্যা দিয়ে অবশ্যই নানস্টের সমীকরণটা দিয়ে আমার কী করতে হবে, ম্যাথগুলো সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে ই সেল ইকুয়ালস টু এখানে কী হবে, ই সেল ইকুয়ালস টু তাহলে ই নট সেল মাইনাস, যেহেতু 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে আমি নিচের সূত্রটা ইউজ করবো, আমি বেশি ক্যালকুলেশনে যাবো না, 0.059 ডিভাইড বাই এন, এখানে থাকবে হচ্ছে লগ 10, এখানে থাকবে প্রোডাক্ট আপন রিয়েক্ট্যান্ট। ওকে,
আচ্ছা, এখন আসলে একটু মানটা বসাই। প্রমাণ অবস্থায় তো কোষের বিভব দেয়া আছে। এখন প্রমাণ অবস্থায় যে কোষের বিভব দেয়া আছে, এইটা না, এটা দেয়া আছে না। এখন দেখো তো এই যে মানটা, এই মানটা কিসের মান দেয়া আছে? Fe2+ থেকে Fe হয়েছে, মানে 2+ থেকে 0 হয়েছে, বেশি থেকে কম হয়েছে। তাহলে জারণ সংখ্যা বেশি থেকে কম হওয়া মানে কি? বেশি থেকে কম হওয়া মানে হচ্ছে বিজারণ কমে গেছে, অর্থাৎ এখানে কী হয়েছে, ইলেকট্রন গ্রহণ করে সে Fe হয়েছে। তার মানে এখানে প্রমাণ অবস্থায় বিজারণ বিভবের মানটা দেওয়া আছে। তাহলে আমি যখন এই মানটা যখন এই জায়গায় বসাবো, যে -0.45 ভোল্ট যখন আমি এখানে বসাবো, তাহলে বলো তো এই যে তোমার এই পুরা ম্যাথের হিসাবটা, অর্থাৎ ই সেলটা কিসে বের হবে? তাহলে তুমি যেহেতু এই যে প্রমাণ অবস্থার মানটা, রিডাকশনের মানটা বসাইছো, Fe2+ থেকে Fe অর্থাৎ বিজারণ বিভবের মানটা বসাইছো, তার মানে অবশ্যই তোমার ই সেলের এই মানটাও রিডাকশনে আসবে না? একটু কমেন্ট করে বলো তো বুঝছো কিনা, একটু কমেন্ট করে বলো জিনিসটা বুঝছো কিনা, একটু কমেন্ট করে বলো জিনিসটা বুঝছো কিনা। ওকে, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমার এখানে একটা মান দেওয়া আছে 2+ থেকে 0, মানে হচ্ছে বিজারণ বিভবের মানটা। এই মানটা যখন আমি এখানে বসাইছি, তাহলে পুরা নাস্টের সমীকরণ অ্যাকচুয়াল আনসারটা আমার কিসে আসবে? বিজারণে আসবে না? আমাকে দুইটাই বের করতে বলছে, জারণ বিভবও বের করতে বলছে, বিজারণ বিভবও বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে প্রথমত বিজারণ বিভবের মানটাই বের করি, ঠিক আছে? বিজারণ বিভবের মানটাই বের করে, তাহলে বিজারণ বিভবের মানটা যেহেতু বের করবো, যেহেতু আমি এখানে বিজারণ বিভবটা বসাইবো, তাহলে 0.059। আচ্ছা, এখন n এর মানটা কত? তাহলে n এর মান কীভাবে বের করবো তুমি একটু খেয়াল করো। তাহলে বের করা শিখতে হবে, বের করা শিখতে হবে। প্রথমে এই বিক্রিয়ার জন্য Fe2+ থেকে সে হয়েছে কি, সে হচ্ছে Fe। তাহলে Fe2+ থেকে যেহেতু Fe হচ্ছে, তার মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 2+ ছিল, 0 হয়েছে, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে ইলেকট্রন গ্রহণের সংখ্যা কত? ইলেকট্রন গ্রহণের সংখ্যা হচ্ছে 2। আমরা বলেছিলাম ইলেকট্রন গ্রহণ বর্জন হয়, গ্রহণ নয়তো বা বর্জন। তাহলে ইলেকট্রন গ্রহণের সংখ্যা হচ্ছে 2। এইখানে থাকতেছে হচ্ছে লগ, আমার 10 ভিত্তিক লগারিদম, প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে আসি, এখানে ভাই আমার প্রোডাক্ট কোনটা, রিঅ্যাক্ট্যান্ট কোনটা, একটু খেয়াল করতে হবে। আমার প্রোডাক্ট কোনটা, রিঅ্যাক্ট্যান্ট কোনটা, দেখো তো একটু খেয়াল করো। এই যে আমার এই যে এখানে বিক্রিয়াটা Fe2+ থেকে হয়েছে Fe, এই বিক্রিয়াটার মধ্যে Fe2+ থেকে হয়েছে Fe, এই বিক্রিয়াটার মধ্যে আমার Fe2+ এটা আমার বিক্রিয়ক হিসেবে আছে, Feটা হচ্ছে আমার উৎপাদক হিসেবে আছে, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক। তাহলে আমি যদি উপরে যদি মানটা যদি বসাই ফেলি, যে প্রোডাক্ট হচ্ছে আমার Fe, যেটা হচ্ছে সলিড, যেটা হচ্ছে সলিড আকারে আছে, সলিড আকারে আছে, আর আমার রিঅ্যাক্ট্যান্টটা হচ্ছে Fe2+, আমার রিঅ্যাক্ট্যান্টটা হচ্ছে Fe2+। এই জিনিসটা বোঝা গেছে? একটা বিক্রিয়া, বাম সাইডেগুলো হচ্ছে বিক্রিয়ক, ডানেরটা হচ্ছে উৎপাদক। এখানে বিক্রিয়কটা হচ্ছে Fe2+, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার Fe। সো এখন বলো ক্যালকুলেশন কীভাবে হবে? ক্যালকুলেশন এখন একদম ইজি হয়ে গেল, ঠিক না? ক্যালকুলেশন একদম এখন ইজি হয়ে গেল, ক্যালকুলেশন একদম ইজি হয়ে গেল, ঠিক আছে? তাহলে একটু দেখো তো, এই যে আমি যদি এখন মানটা বসাই, -0.45 -0.059 ডিভাইড বাই 2 লগ, আচ্ছা উপরে হচ্ছে Fe সলিড আর নিচে হচ্ছে Fe2+ এর ঘনমাত্রা। ভাই Fe2+ এর ঘনমাত্রা কত? Fe2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.01, Fe2+ এর ঘনমাত্রা হচ্ছে 0.01। আচ্ছা, আমি একটু তোমাদের থেকে জানতে চাইবো যে বলো তো Fe সলিডের ঘনমাত্রা কত হবে? যারা 4th চ্যাপ্টার অলরেডি পড়াই ফেলছি, যারা করেছো একটু বলো, একটু কমেন্ট করে বলো যে Fe সলিডের ঘনমাত্রা কত? Fe সলিডের ঘনমাত্রা কত? একটু কমেন্ট করে বলো। সলিডের ঘনমাত্রা কত হবে দেখি, হারি আপ, কে আগে দিতে পারে দেখি এটা। হারি আপ, খুব দ্রুত দেখি কে আগে দিতে পারে। Fe সলিডের ঘনমাত্রা কত? প্রয়াস, আর্লি। সলিডের ঘনমাত্রা আমরা কত ধরি? সলিডের ঘনমাত্রা আমরা কত ধরি? সাম্য ধ্রুবক পড়ার সময় আমরা পড়াছিলাম।
ওকে, তাহলে একটু দেখো, একটু খেয়াল করো, এই যে এখানে যে Fe সলিড, আমরা কেমিস্ট্রির মধ্যে মনে রাখবো সবসময় সলিডের ঘনমাত্রাকে, সলিড অর্থাৎ কঠিন, সলিডের ঘনমাত্রাকে সবসময় এক ধরে নিই, 1 ধরে নিই, ঠিক আছে? সলিডের ঘনমাত্রাকে সবসময় 1 ধরে নিই, ঠিক আছে? নর্মালি একটা সলিড, একটা যৌগ যখন আমরা একটা দ্রবণের মধ্যে ডুবাই, তখন সেই তো আসলে দ্রবণের সাথে বা পানির সাথে, দ্রাবকের সাথে মিক্স আপ হয় না। তো যদি মিক্স আপ না হয় তাহলে তার তো ঘনমাত্রায় কোনো কথাই আসতেছে না, ঠিক না? একটা মার্বেলকে যদি আমি একটা পানির মধ্যে ডুবাই দিই, সে কি ওখানে মিক্স আপ হবে? তাহলে ওটাকে দ্রবণ তৈরি হবে, একটা কোনো ঘনমাত্রা আসবে না। এই কারণে আমাদের হিসাবের সুবিধার্থে IUPAC কর্তৃক সলিডের ঘনমাত্রায় কত ধরে নেওয়া আছে? 1 ধরে নেওয়া আছে। তাহলে উপরে মানটা হবে কত? উপরে মান হবে 1, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এই যে -0.45 -0.059 ডিভাইড বাই 2, এখানে লগ, এখানে কত আসবে? 0.01টাকে আমি লিখতে পারি কত? tan ইনভার্স 1 2, tan ইনভার্স 2 লিখতে পারি, ঠিক না? tan ইনভার্স 2 লিখতে পারি। তো tan ইনভার্স 2টা উপরে গেলে কত হবে? উপরে হবে tan স্কয়ার হবে। দেখো তো এখানে log tan স্কয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? log tan স্কয়ার আমরা কি লিখতে পারি? আমরা log tan স্কয়ার ইকুয়ালস টু আমরা 2 লিখতে পারি না? আমরা 2 লিখতে পারি না, আমরা তো সূত্রটা জানি, ঠিক না? ঠিক আছে, আমরা সূত্রটা জানি, log ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু x না? ওকে, তাহলে এখানে আলটিমেটলি আমার 2 থাকবে, তাহলে 2 যদি কাটাকাটি যায় তাহলে -0.45 -0.059, তাহলে আলটিমেটলি এখান থেকে আমার আনসারটা চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে একদম ইজি, জাস্ট আমাদের এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, এই জায়গায় একটু খেয়াল রাখতে হবে, এই জায়গাগুলোর মধ্যে একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা ম্যাথ করব, আসি, আমরা আরেকটা ম্যাথ করব। আসি, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের বিভব নির্ণয় করো। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের বিভব নির্ণয় করো। আচ্ছা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোষের বিভব যখন নির্ণয় করতে বসে, তার মানে আমাদের অবশ্যই ই সেল ইকুয়ালস টু, আমরা যেহেতু নানস্টের সমীকরণের মধ্যে পড়তেছি, তাহলে অবশ্যই আমাদের এখানে কি লাগবে? ই নট সেল মাইনাস 0.059 ডিভাইড বাই n লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে? তাহলে এই সূত্রটা অবশ্যই লাগবে। তাহলে একটু প্রথমে একটু কোয়েশ্চনটা একটু লিখে ফেলে। এই যে এখানে জিঙ্ক থেকে হচ্ছে জিঙ্ক 2+ 0.1 মোলার, তারপরে SN2+ হচ্ছে 0.001 মোলার, SN2+ থেকে হচ্ছে SN সলিড। কিছু ইনফরমেশন দেয়া আছে তোমার এখানে, ইনটের মান দেয়া আছে হচ্ছে ZN2+ থেকে আমার হচ্ছে কত? জিঙ্ক ইকুয়ালস টু -0.76 ভোল্ট, তারপরে হচ্ছে ই নট SN2+ থেকে SN এর মান দেওয়া আছে -0.14 ভোল্ট। ওকে, তাহলে এই মানগুলো দেওয়া আছে। তাহলে আমরা এখন ম্যাথটা করব। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেহেতু বলছে, তাহলে অবশ্যই আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলবো। এখন নানস্টের সমীকরণটা আমরা কেন ইউজ করবো? কারণ এখানে 0.1 মোলার আছে। তাহলে আসি একটু খুব দ্রুত আমরা করি। তাহলে প্রথমত আসি ই সেল ইকুয়ালস টু, আচ্ছা ওকে, আমরা লাস্ট যে ম্যাথটা করছিলাম, আচ্ছা একটু আমি বলি, লাস্ট যে ম্যাথটা করছিলাম, এই ম্যাথটা আমরা ছোট্ট করে বলি, একটু খেয়াল করো। লাস্ট যে ম্যাথটা করছিলাম, ওই ম্যাথটার আনসার কিসে বের হয়েছিল? আমরা কিসে বের করছিলাম? রিডাকশনে বের করছিলাম, রিডাকশনে একটা মান বের করছিলাম, ঠিক আছে? রিডাকশনে বের করছিলাম। এই যে রিডাকশনে যে মানটা বের হয়েছিল, তোমরা ক্যালকুলেশন করে বের করবে। সাপোজ ধরো রিডাকশনের মানটা বের হয়েছে কত? ধরো -5 বের হয়েছে আনসারটা,
তাহলে অক্সিডেশন কত হবে? আমার কোয়েশ্চনে কিন্তু দুইটাই কিন্তু জানতে চাইছে, রিডাকশনও জানতে চাইছে, অক্সিডেশনও জানতে চাইছে। তাহলে আমার যদি আনসারটা যদি রিডাকশনের মানটা যদি ধরে নাও যদি -5 আসে, যদিও আসবে না, তোমরা ক্যালকুলেশন করবা, তাহলে এখানে ই অফ অক্সিডেশনের মানটা কত আসবে? জাস্ট আমি শুধু সাইনটা চেঞ্জ করে দেবো, +5 হবে আনসার। কেমনে হবে? এর আগের ক্লাসগুলোর মধ্যে পড়াইছি, ক্লাসগুলো অবশ্যই দেখলে তুমি জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর আগের আনসার যেটা অক্সিডেশন হবে ঠিক তার উল্টোটা, মানে সাইনটা শুধু চেঞ্জ হবে, মানটা সেম থাকবে। তাহলে আসি আমরা এখানে আমরা করবো ই সেল ইকুয়ালস টু, তাহলে ই নট সেল মাইনাস 0.059 ডিভাইড বাই n লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এই টাইপটাও খুব বেশি ইম্পর্ট্যান্ট, একটু খেলবে। এই টাইপটা মেনলি হচ্ছে এই ম্যাথটাই তোমার পরীক্ষা আসবে, একদম ডিরেক্ট হুবহু এই ম্যাথটাও পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? ডিরেক্ট হুবহু এই ম্যাথটাও পরীক্ষা আসতে পারে, তখন আবার ফার্স্ট ক্লাস এরকম কিছু বলিও না, নর্মালি কমনই জিনিসগুলো। ওকে, একটু খেয়াল করি, একটু ই নট সেল প্রথমত আসি। ই নট সেলের মান কত? এই যে ভাই ই নট সেলটার মান কত? ই নট সেলের মান এখানে তো আমার ই নট জিঙ্ক 2+ মান দেওয়া আছে, ই নট SN2+ থেকে SN এর মান দেওয়া আছে। দেখো তাহলে এখন আমার লাগতেছে ঠিক আমরা এতদিন ধরে এই যে ই নট সেল ইকুয়ালস টু ই ক্যাথ মাইনাস ই অ্যানোড পরে আসছি, এই জিনিসটা আমার কাজে লাগবে। আমরা জানি ই নট সেল ইকুয়ালস টু কি? ই নট সেল ইকুয়ালস টু ই নট ক্যাথোড মাইনাস ই নট অ্যানোড, আমরা জানি এই জিনিসটা, ঠিক আছে? মাইনাস 0.059 n log প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট ইকুয়ালস টু, আচ্ছা ই ক্যাথোডের কত, ই অ্যানোডের কত? ভাই এখন ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা কীভাবে বের করবো? চোখ বন্ধ করে বের হয়ে যাবে ক্যাথোড কোনটা অ্যানোড কোনটা। আমার কোর্স রিপ্রেজেন্ট করে দেয়া আছে, বামেরটা হচ্ছে আমরা পড়েছিলাম লোন, LOAN, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হাফ সেল, অক্সিডেশন হাফ সেল, অ্যানোড হাফ সেল, নেগেটিভ হাফ সেল। তার মানে লেফটে যেটা আছে এটা হচ্ছে কি, লেফটে যেটা আছে এটা হচ্ছে আমার অ্যানোড, তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যানোডে, এই জিনিসটা হচ্ছে আমার কি ক্যাথোডে। তাহলে এখন আসি, তাহলে একদম প্রথমে আসি ক্যাথোডে। তাহলে ক্যাথোডে হচ্ছে আমার SN, তাহলে SN এর কোন মানটা দেয়া আছে? দেখো তো আমার লাগবে কোন মানটা, আমার এই সূত্রটা মনে আছে, ই ক্যাথ মানে নিচে কী দিই, ই ক্যাথোড মাইনাস অ্যানোড, আমরা কী বের করি? আমরা রিডাকশনটা বের করি, আমরা অ্যাকচুয়ালি রিডাকশনটা বের করি, যে সূত্রটা আমরা এতদিন পরে আসছি মেনলি, ঠিক আছে? এখানে আমরা রিডাকশনটা বের করি, তার মানে আমার ক্যাথোডের রিডাকশনটা লাগবে। দেখি তো স্যার ক্যাথোডের রিডাকশনটা দেওয়া আছে কিনা। 2+ থেকে 0 হয়েছে, মানে 2+ থেকে 0 হওয়া মানে কমছে, কমা মানে কি বিজারণ। ওকে, বিজারণের মানটা দেওয়া আছে, ভেরি গুড, বসাই ফেলি। -0.14 মাইনাস অ্যানোডে কত হবে? অ্যানোডের রিডাকশন দেখি তো, অ্যানোডের রিডাকশনের মান দিয়েছে 2+ থেকে 0। ওকে, ভালো কথা, এখানেও রিডাকশনের মানটা দেওয়া আছে, বসাই ফেলি -0.76। ওকে, মাইনাস এখন কী হবে? -0.059 ডিভাইড বাই n এর মানটা কত? 80। তাহলে এই n এর মানটা তুমি কীভাবে করবা? এর আগে প্রথমে একটা বিক্রিয়া দেখাই দিছি, দেখো এভাবে যখন পুরো একটা কোষ থাকবে, মানে অ্যানোড আর ক্যাথোড দুইটাই যখন একসাথে থাকবে, তখন তুমি n এর মানটা কীভাবে বের করবা? তখন তুমি n এর মানটা বের করতে হলে অবশ্যই তোমার কোষ বিক্রিয়া জানতে হবে, কোষ বিক্রিয়া কীভাবে বের করতে হয়। আর কোষ বিক্রিয়া বের করার সিস্টেম প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসে পড়াছি, আজকে হচ্ছে আমাদের 5th লেকচার, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো কোষ বিক্রিয়া কীভাবে বের। এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। অ্যানোডে জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে হয়েছে কি, জিঙ্ক থেকে হয়েছে জিঙ্ক 2+, তার মানে সে দুটো ইলেকট্রন ত্যাগ করছে। এখানে হচ্ছে ক্যাথোড, ক্যাথোডের মধ্যে দেখা যাচ্ছে SN2+ থেকে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়েছে কি SN। তাহলে এই দুইটা যদি আমি যোগ করে দিই, তাহলে আলটিমেটলি আমার কোষ বিক্রিয়াটা দাঁড়াবে জিঙ্ক প্লাস SN2+, এই দুইটা ইলেকট্রন কাটা। আমি বলেছিলাম যে সবসময় কোষ বিক্রিয়ার মধ্যে একদম লাস্টে আমার কোনো ইলেকট্রন আসতে পারবে না, তাহলে অবশ্যই এখানে কী হবে, Zn2+ প্লাস SN। তাহলে এটা হচ্ছে আমার মেইন কোষ বিক্রিয়া, এটা হচ্ছে আমার মেইন কোষ বিক্রিয়া, তাহলে এটাও আমার লাগবে। আর এখানে ইলেকট্রন ছাড়ছিল হচ্ছে দুইটা, ইলেকট্রন গ্রহণও করছিল দুইটা, অর্থাৎ ছাড়া, বর্জন আর গ্রহণ দুইটা হচ্ছে 2। তাহলে n এর ইকুয়ালস টু মান হবে কত? 2 ইন্টু লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্ট্যান্ট। আচ্ছা, প্রোডাক্ট কি রিঅ্যাক্ট্যান্ট কি দেখো তো, এই যে এখানে এটাও প্রোডাক্ট, এটাও প্রোডাক্ট, এটাও রিঅ্যাক্ট্যান্ট, এটাও রিঅ্যাক্ট্যান্ট, এই দুটো বিক্রিয়ক, এই দুটো প্রোডাক্ট। তাহলে আমি যদি মানগুলো যদি বসাই ফেলি, যে Zn2+ এর মানটা আমি বসাইলাম ইনটু, এই জায়গায় আমি বসাইলাম, প্রথমে আমি প্রোডাক্ট উৎপাদের মানগুলো বসাচ্ছি। Zn2+ আছে, আর কি আছে, SN আছে, SN। আচ্ছা, এই SN এটা কি দেখো তো, 2+, 3+ কিচ্ছু নাই, কোনো আয়ন টায়ন নাই, তার মানে এটা হচ্ছে সলিড,
এটা হচ্ছে সলিড। এই মনে আছে এই যে SN থেকে এই যে SN2+ থেকে SN হয়েছিল, সলিড হয়েছিল, এই যে সলিড। জিঙ্ক 2+ মানে কি অ্যাকোয়াস, SN2+ মানে কি অ্যাকোয়াস, জিঙ্ক মানে কি সলিড। তাহলে এখানে SN হচ্ছে কি সলিড, SN হচ্ছে কি সলিড। এখানে রিঅ্যাক্টেন্টের মধ্যে কি পাচ্ছি, রিঅ্যাক্টেন্টের মধ্যে আমি পাচ্ছি জিঙ্ক পাচ্ছি সলিড, আর SN পাচ্ছি কি, SN পাচ্ছি হচ্ছে অ্যাকোয়াস। ঠিক আছে, একটু লেখা এই জায়গায় একটু একসাথে মিশে গেছে, একটু কষ্ট করে তোমরা দেখে নেবে। ওকে, তাহলে SNটা পাচ্ছি সলিড প্রোডাক্টে, আর রিঅ্যাক্টেন্টের মধ্যে আমি পাচ্ছি জিঙ্কটা সলিড। তাহলে এখন যদি এটা যদি তোমরা বিয়োগ করো, তাহলে একটু বিয়োগ করি আমরা, তোমরা একটু নিজেরাও করো। বিয়োগ করে মানটা আসবে 0.62। ঠিক আছে, মান কত আসবে, মান আসবে হচ্ছে 0.62 মাইনাস 0.059 ডিভাইড বাই 2 ইন্টু লগ। আচ্ছা, এখন হচ্ছে মেন বিষয়, দেখো তো Zn2+ এর ঘনমাত্রা কত দেওয়া আছে, Zn2+, এই যে 0.1 মোলার, 0.1 বসা দিলাম। দেখো তো এই যে এখন SN এর মান সলিড না, চোখ বন্ধ করে সলিড কী হবে 1 হবে, সলিডের ঘনমাত্রা 1। এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে জিঙ্ক সলিড, তাহলে এর ঘনমাত্রা 1 ইন্টু SN এর ঘনমাত্রা কত। আচ্ছা SN তো না, এটা হচ্ছে SN2+, এটা হচ্ছে SN2+, মানে একই জিনিস, SN2+ এর ঘনমাত্রা। SN2+ এর ঘনমাত্রা কত আছে, এই তো এখানে SN2+ 0.001 মোলার, 0.001 মোলার। তাহলে এখন যদি একটু দেখে তো 0.62 মাইনাস 0.0, তোমরা নিজেরা এখন ক্যালকুলেশনটা করে ফেলতে পারবে। লগ আমি যদি একটু হিসাব করে জায়গায় এই নিচে আমি পুরো জিনিসটাকে লিখতে পারি tan ইনভার্স 1 2 3, 3 ঘর আগে সামনে আনলাম, তাহলে tan ইনভার্স 3 হবে। আর উপরে থাকতেছে আমার কত, tan ইনভার্স 1। যদি আমি এটা নিয়ে ফেলি, তাহলে কাটাকাটি যদি করে tan ইনভার্স 1 প্লাস 3, তাহলে আলটিমেটলি থাকবে কত, tan স্কোয়ার থাকবে। ওকে, tan স্কোয়ার। তাহলে তোমরা আমার মতো এত স্পিডে ক্যালকুলেশন করার প্রয়োজন, তোমরা ক্যালকুলেটর দিয়ে করবে, আর আস্তে আস্তে হাতে শিখবে, যেটা তোমার অ্যাডমিশনের জন্য, ভর্তি পরীক্ষার জন্য খুবই উপকার হবে। এই যে tan স্কোয়ার পেয়ে গেলাম, তো tan স্কোয়ার পাওয়া মানে তো বুঝছো কী হয়ে গেছে, tan স্কোয়ার পাওয়া মানে হচ্ছে সে আমাদের আগের কাহিনীটাই হয়ে গেছে। একটু খেয়াল করো, এই যে এখানে পুরো লগ tan স্কোয়ার ইকুয়ালসটা আমরা কী লিখতে পারি, এর আগেরটার মতো হুবহু আমরা লিখতে পারি 2 লিখতে পারি। তাহলে এই যে 2 তো কাটাকাটি গেল, থাকলো 0.62 মাইনাস 0.059, বিয়োগ করে একটা মান আসবে। এটা হচ্ছে পুরো কোষ বিভাগ। একটু কমেন্ট করে জানাও পুরা জিনিসটা ক্লিয়ার কিনা। একদম ক্রিস্টাল ক্লিয়ার হলেই আমি আরেকটা জাস্ট একটা ম্যাথের কোয়েশ্চেন লিখবো, একটু করে তোমাদেরকে আগাই দেবো, বাকি পুরো জিনিসটা তোমাদের করতে হবে, এবং সেটা করে আমরা আজকে ক্লাসটা শেষ করব। এবং যে ম্যাথটা আমি এখন তোমাদের লিখবো, এটা এই টাইপগুলো থেকে সম্পূর্ণ ভিন্ন, মোটামুটি মিল আছে বাট কিছুটা ভিন্ন। অবশ্যই তোমরা একটু আগে এটা কমেন্ট করো, নেক্সট যে ম্যাথের টাইপটা লিখবে এটা খুবই ইন্টারেস্টিং। একটু এতটুকু পর্যন্ত বলো একটু তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা, জিনিসটা ক্লিয়ার কিনা, একটু ক্লিয়ার কিনা একটু বলো। ওকে, দেবো যে 0.561, ঠিক আছে 0.561। আচ্ছা হইতে পারে, ক্যালকুলেশন করে নিবি। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা। আচ্ছা, ক্লাসের টাইম ডিউরেশন অনেক বেড়ে গেছে, সো এখনই আমরা ক্লাসটা শেষ করবো, লাইভ ক্লাসটা। আচ্ছা, আমরা জাস্ট আরেকটা ম্যাথ করব, সেটা করেই ক্লাসটা শেষ করব, ঠিক আছে। আচ্ছা, একটু কোয়েশ্চনটা একটু লিখি, কোষ বিভব নির্ণয় করো। কোষ বিভব নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এবার তোমাকে কোনো টেম্পারেচার দেওয়া নাই, একদম কোনো টেম্পারেচারের কথা বলো না, তার মানে কী হবে, তার মানে হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে। আচ্ছা দেখো তো তোমাকে কী দেওয়া আছে, এখানে লিখছে ক্রোমিয়াম হচ্ছে সলিড, ক্রোমিয়াম থেকে Cr3+, ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার। তারপরে হচ্ছে এখানে একটা লবণ সাথে দেওয়া আছে Fe2+, ঘনমাত্রা দেওয়া আছে 0.01 মোলার, ঠিক
ঠিক আছে, 0.01 মোলার, এটা হচ্ছে 0.1 মোলার। ওকে, এখান থেকে হইলো কি, এখান থেকে হইলো হচ্ছে Fe সলিড। ওকে, আচ্ছা এখানে আরও কিছু ইনফরমেশন দেয়া আছে, আরও কিছু ইনফরমেশন দেয়া আছে। কী কী দেয়া আছে একটু লিখি কী কী দেয়া আছে। E0 Cr3+ থেকে হয়েছে Cr ইকুয়ালস টু -0.75 ভোল্ট। E0 Fe2+ থেকে হয়েছে Fe ইকুয়ালস টু -0.45 ভোল্ট। ঠিক আছে, তাহলে এই এখন আমার লেখা শেষ, কোয়েশ্চন লেখা শেষ। ঠিক আছে, এবং কোয়েশ্চনের মানগুলো একদম পারফেক্ট, তোমাদের আনসারটা একদম বরাবর আসবে। এটা দিয়েই তোমার ম্যাথ করতে হবে, তোমার নিজের করতে হবে। আমি পুরোটা করবো না, আমি জাস্ট একটু করে আগাই দিচ্ছি, একটু খেয়াল করো। এই যে ঘনমাত্রা যখন এখানে তুমি 0.1 0.01 এগুলো যখন দেখে ফেলেছো, তুমি তো বুঝেই ফেলেছো এটা আমার বের করতে হবে নানস্টের সমীকরণ দ্বারা। ই সেল ইকুয়ালস টু E0 সেল -0.059 n লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্টেন্ট। আচ্ছা 0.059 দিয়ে কেন লিখছি, কারণ হচ্ছে আমরা 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় করতেছি। ওকে, তাহলে একটু খেয়াল করো, একটু দেখো তো এই যে এখানে E0 সেলের মানটা কত, অর্থাৎ পুরা কোষটার বিভব কত স্ট্যান্ডার্ড অবস্থায়, এটা কিন্তু দেওয়া নাই। তার মানে তোমার এই যে এখানে যে দুইটা মান দেয়া আছে, ঠিক আগের ম্যাথগুলোর মতো এখানে মানটা এভাবে বের করতে হবে। কীভাবে, ই ক্যাথ অর্থাৎ ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড, তারপরে এখানে থাকবে কি দুইটাই হচ্ছে আমার রিডাকশন, ওকে। দুইটাই যদি রিডাকশন হয়, একটু খেয়াল করো তো, এখানে খেয়াল করো, এখানে 0.059 n এর মানটা কত, আর প্রোডাক্টটার রিঅ্যাক্টেন্ট কী হবে। তাহলে আমি এই দুটো জিনিস লিখে দিয়ে আমরা আজকে কাজটা শেষ করবো, বাকি ক্যালকুলেশনটা তোমরা করবা। এবং হচ্ছে এতদিন পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করে ফেলেছি সবগুলো তোমরা এখানে নোট আকারে পোস্ট করবা, এবং সামনে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট বা প্রাইজের ব্যবস্থা থাকবে। যারা ভালো মতো নোট করবে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। ঠিক আছে, খুব সুন্দর করে যারা নোট করবে। একটু দেখো তো এখানে দেখো প্রোডাক্ট আর রিঅ্যাক্টেন্ট কীভাবে বের করব। তাহলে এটা বের করার জন্য আমার কোষ বিক্রিয়াটা আমার লিখতে হবে। ঠিক আছে, কোষ বিক্রিয়া লিখতে হবে, কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়া আমরা কীভাবে লিখি, আমরা অ্যানোডে বিক্রিয়া লিখব, আমরা ক্যাথোডে বিক্রিয়া লিখব, ক্যাথোডে লিখব। ঠিক আছে, তাহলে অ্যানোডে বিক্রিয়া কি হচ্ছে, লেফটে যেটা আছে বামে এটা হচ্ছে অ্যানোড। তাহলে Cr থেকে Cr3+, Cr থেকে হয়েছে কি, Cr3+, তার মানে সে 3টে ইলেকট্রন ছাড়ছে। ক্যাথোডে কি আছে, ক্যাথোডে হচ্ছে Fe2+ থেকে সে হচ্ছে কি Fe, তার মানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করছে। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে এটার টাইপের মধ্যে এই জায়গাটা একটু ভিন্নতা আছে, সে ছাড়ছে 3টা, এই নিচে 2টা। একদম প্রথম ক্লাসে কিন্তু পড়াইছিলাম এটা কীভাবে আমরা করব। তাহলে আমরা দেখো তো, আমরা যদি এই যে পুরো প্রথম সমীকরণটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, এবং এর পরের সমীকরণটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে দেওয়ার পর তারপরে কী হবে একটু খেয়াল করো। আমরা এগুলো ডিরেক্ট মাথায় করবো যাতে আমাদের স্পিডটা খুব বেশি বাড়ে। পুরো জিনিসটাকে যদি আমি 2 দ্বারা গুণ করি, তাহলে এখানে 2 হবে, এখানেও 2 হবে, এখানে 3 দুগুণে কত হবে, 6 হবে। এই পুরো জিনিসটাকে যদি 3 দ্বারা গুণ করি, এখানে 3 হবে, এখানে 3 দুগুণে 6 হবে, এখানে 3 হবে। এই দেখো তো 6 কাটাকাটি চলে গেল, ঠিক না? তাহলে আমার বাকি থাকলো কি, আচ্ছা এগুলো একটু বসাই দিই। এই যে এখানে এগুলো সলিড, এগুলো কিন্তু অ্যাকোয়াস। এই যে এটা কিন্তু অ্যাকোয়াস, যেহেতু 2+ আছে, এইটা কিন্তু সলিড। ওকে, 2 Cr+3 Fe2+, বামেরগুলো বামে, ইলেকট্রন তো শেষ। এবার সেই ডানেরগুলো ডানে, 2 Cr3+ + 3 Fe সলিড। এখানে কিন্তু অনেক সহগ টহগ চলে আসছে। এই সহগগুলো যেহেতু চলে আসছে 0.05 n, আমি এইটা একটু এদিকে লিখি, লগ প্রোডাক্ট আপন রিঅ্যাক্টেন্ট। ভাই প্রোডাক্ট কী আছে, এই যে প্রোডাক্ট এগুলো দেখা যাচ্ছে আমার, এই জিনিসগুলো হচ্ছে প্রোডাক্ট, এই জিনিসগুলো আমার প্রোডাক্ট না? কীরকম প্রোডাক্ট একটু দেখো তো। এই যে Cr3+-এর ঘনমাত্রা, আমরা শুরুতেই বলছিলাম ঘনমাত্রা ঘাত সহকারে, তাহলে এই 2টা এখানে কী হবে, স্কোয়ার হবে, ইন্টু Fe এর ঘনমাত্রা। আচ্ছা Fe তো সলিড, তাহলে ঘনমাত্রা তো আমরা লিখবো না, ডিরেক্ট এখানে Fe সলিড লিখবো। রিঅ্যাক্টেন্ট কী আছে, এই যে ক্রোমিয়াম, এটা সলিড,
ঠিক আছে, তাহলে সলিড যেহেতু সলিডের ঘনমাত্রা আমরা যেহেতু 1 ধরবো, তুমি চাইলে এর মাথার উপর এরকম কিউব দিতেও পারো, এর 2টা এর মাথার উপর দিতে পারো, বাট কোনো ম্যাটার করবে না, কারণ আমি এর মানটা তো 1ই ধরবো, ঠিক না। এখানে আছে Fe2+8টা কিন্তু দরকার, Fe2+ এর ঘনমাত্রা ঘাত সহকারে মানে কি আমরা 4th চ্যাপ্টারের মধ্যে পড়ছি, এই যে সহগটা ঘাতে চলে যাবে। এই যে আমার ম্যাথ আমার যতটুকু করার ততটুকু শেষ, বাকিটা হচ্ছে তোমাদের। এই তোমরা এখন এই মানটা এই জায়গায় বসাবে, এটার মানটা এখানে বসাবে, তাহলে এই জিনিসটা বসানোর পরে -0.0, আচ্ছা নাকি বসাই দিব, আমি বসাই দিই। ক্যাথোড রিডাকশন, প্রথমে আসি ক্যাথোডের মান কত, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড। তাহলে ক্যাথোডের মান দেখো তো Fe2+ থেকে Fe, তার মানে বিজারক বিভব দেওয়া আছে, তাহলে বসাই -0.45 দেওয়া আছে। অ্যানোড হচ্ছে এটা, অ্যানোডের 3+ থেকে 0 দেওয়া আছে, এটাও বিজারক বিভব দেওয়া আছে, তাহলে কত হবে -0.75। ওকে, -0.75 পুরোটা দেওয়া আছে। একটু দেখো তো এখানে এরপরে মাইনাস কী থাকবে 0.059। এন এর মান কত, এন এর মান দেখে একটু কমেন্ট করে একটু বলো তো এন এর মানটা কত হবে, একটু কমেন্ট করে বলো। হ্যাঁ, ভেরি গুড দেবজিৎ, তোমাদের কোয়েশ্চনটা সঠিক। এন এর মানটা কী হবে একটু বলো, এন এর মানটা কী হবে? হ্যাঁ, কোয়েশ্চন ঠিক ধরতে পারছো, ভেরি গুড। এন এর মানটা কত দেখি, কেউ একটু কমেন্ট করে বলো এই জায়গায় এন এর মানটা কত হবে। আমাদের ক্লাস একদম শেষের দিকে। ওকে, ভেরি গুড দেবজিৎ, তোমার আনসার সঠিক। এন এর মান হচ্ছে 6। ওকে, বাকিরা কমেন্ট করতে হবে, সবাই একটু কমেন্ট করতে হবে, কমেন্ট করলেই তোমাদের রেসপন্সটা বুঝতে পারবো। কানেক্ট হয়েছে শেষ, দেখো কানেক্ট হয়েছে। আচ্ছা, আমাদের কারেন্ট তো চলে গেছে, যাই হোক আমাদের মোটামুটি সব কিছুই শেষ, তখনই কারেন্টটা গেছে। সো আমরা ক্লাসটা শেষ করব। যাই হোক আমরা একটু ভালোভাবে ক্লাসটা শেষ করতে পারলাম, আমাদের টপিকগুলো হয়তো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝে ফেলেছ। এখানে এনের মানটা হচ্ছে যেহেতু এই যে ইলেকট্রন এখানে এই যে সে 6টা ইলেকট্রন ছাড়ছে, এখানে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, আলটিমেটলি এনের মানটা হচ্ছে আমার কি 6, এনের মানটা হচ্ছে 6। আর লগ একটু খেয়াল করো, এখানে ক্রোমিয়ামের ঘনমাত্রা কত দেওয়া আছে, উপরে হবে 0.1। আয়রন যেহেতু সলিড, এটার মান হচ্ছে শুধু 1। এখানে ক্রোমিয়াম যেহেতু সলিড, এর মানটা হবে 1। তাহলে উপরে কিউব দেওয়া যে কথা, না দেওয়া একই কথা, ইন্টু Fe2+ এর মান কত, Fe2+ এর মান হচ্ছে 0.01, উপরে হবে কিউব, আর পুরা জিনিসটা বের করলেই আমাদের আনসার হয়ে যাবে। ওকে, সো আমাদের আজকের ক্লাস হচ্ছে এতটুকুই, নানস্টেইন সমীকরণ পর্যন্ত। এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট বলতে গেলে তোমাদের গ্যালভানিক সেলের জন্য একটা খুবই একদম পারফেক্ট একটা ক্লাস এতটুকু পর্যন্ত, এবং টপিক সবগুলো মোটামুটি কাভার, ঠিক আছে। আরও কিছু স্পেসিফিক্যালি আরও কিছু হাই জিনিসপত্র আছে, বাট এগুলো এখানে সবার জন্য আসলে অ্যাকুমুলেশন করা যায় না একসাথে। বাট আমরা যখন এমসিকিউ ক্লাসগুলো যখন নিব, সলভ ক্লাসগুলো যখন নিব, বিভিন্ন এমসিকিউ করাবো, তখন সেই ডিফিকাল্ট জিনিসগুলো আমরা পড়বো। সো কারেন্ট যেহেতু চলে গেছে, আবার আমরা এতটুকুর মধ্যে এই ক্লাসটা শেষ করবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ওকে।